দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। নতুন অর্থ বছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ 22,500 কোটি টাকা। জ্বালানিতে বরাদ্দ বাড়লেও কমেছে বিদ্যুতে। দেশের ব্যাংক খাতের বিতরণকৃত মোট ঋণের 4 ভাগের 1 ভাগই খেলাপি। গেল 15 মাসে বেড়েছে 2,74,000 কোটি টাকা। তৈরি পোশাক শিল্পে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ। সংকট নিরসনে একসঙ্গে কাজ করার আহ্বান বিজিএম এর নতুন সভাপতির। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শিল্প থেকে সেবা, প্রায় সব অর্থনৈতিক খাতের চালিকা শক্তি বিদ্যুৎ ও জ্বালানি। 2025-26 অর্থ বছরের বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 22,520 কোটি টাকা। আগের বছরগুলোতে যেখানে বিদ্যুৎ পেত বড় অংশ, এবার সেই চিত্র উল্টে জ্বালানিতে বরাদ্দ বেড়েছে, বিদ্যুতে কমেছে। কিন্তু কাঠামোগত সংস্কার কিংবা নবায়নযোগ্য শক্তির প্রসারে নেই কোনো দিক নির্দেশনা, যা ছাড়া এই খাত টেকসই হওয়া কঠিন বলে বলছেন বিশ্লেষকরা। জাহেদ সেলিমের রিপোর্টে বিস্তারিত। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ কারণে বরাবরই বাজেটে মোটা অঙ্কের ভর্তুকি দেয়া হয় এই খাতে। গেল 5 বছরে যার পরিমাণ ছিল প্রায় 2,07,000 কোটি টাকা। গেলবারের তুলনায় এবারের বাজেটে ভর্তুকি কমানো হয়েছে 10% বা 11,000 কোটি টাকা। লক্ষ্য পূরণে লাগাম টানা হচ্ছে বিদ্যুতের উৎপাদন ব্যয়ে। কিন্তু বাজেটে বড় কোনো কাঠামোগত সংস্কারের ইঙ্গিত নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। আমাদের বাজেট হয়নি, মোটেই হয়নি। আপনারা যদি লক্ষ্য করেন যেভাবে এই সরকারটা চলছে, একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এনার্জি, এই সরকারের ওই দিকে কোনো রকমের নজর নাই। এখানে তো কোনো রকমের ওনারা বলে নাই যে রিফর্ম করবে। শুনেছেন আপনি কখনো যে এখানে বলেছে যে আমরা এই এনার্জি সেক্টরে এই রিফর্ম করব, আর পাওয়ার সেক্টর এই রিফর্ম করব? কোনো কথাই না। চলতি বছরের শুরুতে খরচ কমাতে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার কমানোর উদ্যোগ নেওয়া হয়, তবে বাস্তবে সেটি সম্ভব হয়নি বলছেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালিসিস IEEF এর জ্বালানি খাত বিষয়ক এই বিশ্লেষক। বাস্তবায়ন একটি বড় প্রশ্ন, কারণ বছরের শুরুতে আমরা লক্ষ্য করেছি জানুয়ারি মাসে আমাদের টোটাল বিদ্যুৎ উৎপাদনে তেল ভিত্তিক পাওয়ার প্ল্যান্টের কন্ট্রিবিউশন ছিল 2 থেকে 3%, কিন্তু চাহিদা বাড়ার সাথে সাথে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মেতে এসে সেটা 10-11% চলে গেল। কোনো দিন 18-19% পর্যন্ত তেলের কন্ট্রিবিউশন ছিল, যা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। ফলে গভর্নমেন্ট যে 11,000 কোটি টাকা কমাবে, সেই ক্ষেত্রে আসলে যে স্টেপগুলো নেবে সেগুলোতে স্ট্রিক্টলি ইনফোর্স করতে হবে যাতে খরচটা কমানো যায়। আদারওয়াইজ আগামী 3 থেকে 4 বছরের ভিতর এই খাতের সাবসিডি আরও বেড়ে যেতে পারে। 2040 সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে মোট বিদ্যুৎ উৎপাদনের 30% আহরণের লক্ষ্য থাকলেও এবারের বাজেটে তা পূরণের বিষয়টি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলছেন এই দুই বিশ্লেষক। প্রধান উপদেষ্টা বারবার 000 তিনটা বলে যাচ্ছে। একটা জিরো তো নবায়নযোগ্যের সাথে কানেক্টেড, কমপ্লিটলি কানেক্টেড। এবং এই নবায়নযোগ্য ইয়েটা আমরা লক্ষ্য করেছি যে এইটা কোনো সরকারই গুরুত্ব সহকারে এটা নিচ্ছে না। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিশেষ কোনো অ্যালোকেশন আমরা দেখতে পাইনি। যদিও চলমান প্রকল্প যেমন 100 মেগাওয়াট একটি প্রকল্প আছে, সেখানে বাজেট অ্যালোকেশন আছে, কিন্তু প্রাইভেট সেক্টরকে ইনসেন্টিভাইজ করার জন্য তেমন কোনো অ্যালোকেশন নেই। গত বছর যেমন 100 কোটি টাকার একটা তহবিল বরাদ্দ ছিল, এবছর তেমন তহবিলের কথা আমরা শুনতে পাইনি। নির্ভরযোগ্য বিদ্যুৎ খাত গড়তে সুস্পষ্ট কৌশল ও রাজনৈতিক সদিচ্ছা না থাকলে প্রতি বছর বাজেটে বাড়তি অঙ্ক যোগ করেও নাগালের বাইরে থেকে যাবে সমাধান বলছেন বিশেষজ্ঞরা। জাহেদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গেল 15 মাসে দেশে খেলাপি ঋণ বেড়েছে 2,74,000 কোটি টাকার বেশি। শেষ 3 মাসে বেড়েছে 74,000 কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণের তথ্য প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ ও তথ্য গোপনের ফাঁক ফোকর বন্ধ হওয়ায় বেড়েছে খেলাপির পরিমাণ। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নতুন করে কি পরিমাণ ঋণ খেলাপিতে পরিণত হয়েছে তার সুনির্দিষ্ট তথ্য প্রকাশের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রায়হান শোভনের রিপোর্ট। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে ধারাবাহিকভাবে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে হয়েছে 4,20,334 কোটি টাকা। গেল ডিসেম্বরেও যা ছিল 3,45,765 কোটি টাকা। সে হিসাবে 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে 74,570 কোটি টাকা। আর গেল 15 মাসের ব্যবধানে খেলাপির পরিমাণ হয়েছে 3 গুণ। 2023 সালের ডিসেম্বরেও খেলাপির পরিমাণ ছিল 1,45,000 কোটি টাকা। পুঞ্জীভূত খেলাপি ঋণটাকে আমরা কম করিয়ে দেখিয়েছিলাম,
সেটার কারণ এখন সঠিকভাবে সেটাকে হিসাব করার কারণে সেটা বাড়ছে। আরেকটা হচ্ছে নতুন করে যে খেলাপি ঋণ হচ্ছে এই 10 মাসে যে খেলাপি ঋণ হয়েছে সেগুলো তার সঙ্গে যোগ হচ্ছে। যেহেতু ক্লাসিফিকেশন বাড়ছে তার মানেই আপনার প্রভিশন রিকোয়ারমেন্ট কিন্তু বাড়বে। এখন সে প্রভিশন রিকোয়ারমেন্ট যদি বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে যায় যে ব্যাংকস ডু নট রিমেন প্রফিটেবল, তাহলে সেক্ষেত্রেও তার ক্যাপিটালও কিন্তু ইম্প্যাক্টেড। সো আমরা অলরেডি দেখেছি যে আমাদের ক্রার প্রায় 6.5% কাছাকাছি চলে এসছে, যেটা থাকা উচিত মিনিমাম 12.5%। এখন সেই ক্ষেত্রে যদি এই অবস্থা হয়, ক্যাপিটাল যদি আরও কমে যায়, রেটিংগুলো যেটা হয় বিভিন্ন ইন্টারনেট রেটিং এজেন্সি করে, তাহলে সে আমাদের রেটিংগুলো কিন্তু উইল গেট ইভেন ফার্দার ইম্প্যাক্টেড। সেক্ষেত্রে আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলো যদি করি, আমাদের যে ইম্পোর্ট এক্সপোর্ট, সেখানেও একটা ইম্প্যাক্ট আসতে পারে। তথ্য বলছে মার্চ শেষে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে 2,64,195 কোটি টাকায়, যা এসব ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের 20.16%। আর সবচেয়ে বেশি খেলাপি বেড়েছে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে। মার্চ শেষে ব্যাংকগুলোতে খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে 1,46,406 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 45.79%, অর্থাৎ প্রায় অর্ধেকই খেলাপি। বিশেষায়িত ব্যাংকের খেলাপির পরিমাণ পৌঁছেছে 6,500 কোটিতে, যেখানে সবচেয়ে কম 4.83% মতো খেলাপি হয়েছে বিদেশি ব্যাংকগুলোতে। বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম নীতি, এই নিয়ম নীতিগুলো বাংলাদেশ ব্যাংকে কঠোর হস্তে এগুলোকে বাস্তবায়ন করতে হবে, যাতে কেউ কোনোভাবে এর ব্যত্যয় না ঘটাতে পারে। 2 নম্বর হচ্ছে ব্যাংকগুলোকেও তাদের পরিচালন ব্যবস্থাটাকে আরও বেশি শক্তিশালী করতে হবে, যাতে ব্যাংকগুলো সুশৃঙ্খলভাবে এবং সত্যিকার অর্থে যারা উদ্যোক্তা তাদের কাছে ঋণটা দিতে পারে। ওভারনাইট আমরা আশা করতে পারি না যে এই সমস্যার সমাধান হয়ে যাবে, ব্যাংকগুলো ওভারনাইট ঠিক হয়ে যাবে। যে কাজগুলো শুরু হয়েছে সেই কাজগুলোকে চালিয়ে নিতে হবে, সেটা পরবর্তী সরকারকেও সেগুলো চিন্তা করতে হবে, কেন এন্ড অফ দ্য ডে আমাদের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু ব্যাংকিং। ব্যাংকিং যদি ভালো থাকে সবকিছু ভালো থাকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ এখন 17,41,992 কোটি টাকা। গেল ডিসেম্বরও যা ছিল 17,11,402 কোটি টাকা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইরান ইসরায়েল যুদ্ধ দেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিজিএমএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান। এই সংকট সহ পোশাক খাতের চলমান সব সংকট নিরসনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার রাজধানীর উত্তরায় বিজিএমএ ভবনে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। জানান, তৈরি পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি করা হবে বিজিএমএর পক্ষ থেকে। এই আয়োজন তাদের জন্য যারা তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ পরিচালনার দায়িত্ব পালন করবেন 2025 থেকে 2027 মেয়াদে। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হলো আজ নতুন কমিটির কাছে। পরে বিজিএমইএ নবগঠিত কমিটির সদস্যদের স্বাগত জানান প্রাক্তন সভাপতিবৃন্দ। প্রত্যাশা করেন তৈরি পোশাক শিল্পের আধুনিকায়নে কাজ করবে তারা, সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাবেন দেশের পোশাক খাতকে। আমরা একসাথে কাজ করে এই শিল্পকে আগামী দিনে আরো উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে চাই। সেক্টরের জন্য যে যে কাজগুলো আমরা করে এসেছি, আগামীতে আরো এটা কন্টিনিউ নিয়ে একটা গ্রেটার হাইটে এটা যাবে ইনশাল্লাহ, এবং সবাই মিলে আমরা কাজ করব। আমাদের ওনার কাছে এবং ওনার বোর্ডের কাছে প্রত্যাশা অনেক, সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আপনারা সবাই ইনশাল্লাহ ভালো মতো কাজ করবেন। আমরা যে যার অবস্থান থেকে আপনাদের পাশে আমাদের বিনীতভাবে দাঁড়াতে পারবো বলে অন্তত আপনাদেরকে এইটুকু প্রত্যাশা আপনারা আমাদের কাছ থেকে করতে পারেন। অনুষ্ঠানে নবগঠিত সভাপতি জানান, পোশাক খাতে সবাইকে নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে এ খাতকে এগিয়ে নিতে চান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ ব্যাংক ঋণের সুদহার, মূল্যস্ফীতি, মজুরি বৃদ্ধি আর জ্বালানির মূল্য বৃদ্ধির চাপে নিষ্পেষিত দেশের তৈরি পোশাক খাত। এর সাথে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে ইরান আর ইসরায়েলের যুদ্ধ। এসব সংকট মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। অনেক কাজ আমাদের করতে হবে, তার মধ্যে আমরা অগ্রাধিকার যেগুলো দেব, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, তার মধ্যে প্রথম হচ্ছে পোশাক শিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য কাজ করা। এসএমই এবং নন বন্ডেড ফ্যাক্টরি যারা আছেন তাদেরকে বাড়তি সহযোগিতা দেওয়া। আপনাদের সকলের সহযোগিতায় আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের পোশাক শিল্পকে
বিশ্ব দরবারে আরও উঁচুতে নিয়ে যেতে পারবো। গেল 31 মে রাজধানীতে অনুষ্ঠিত হয় পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন, যেখানে ঢাকা আর চট্টগ্রাম মিলিয়ে ভোটার ছিলেন 1864 জন। তাদের মধ্যে 87.5% ভোটার ভোট দিয়েছেন। সেই সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন বিজিএমইএর 35তম পরিচালক। রঞ্জি বুলমিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সম্প্রতি ঈদের ছুটিতে বান্দরবানের হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্ট সহ বিভিন্ন পর্যটন ব্যবসার খাত থেকে প্রতিদিন প্রায় 1 কোটি টাকা আয় হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এতে দীর্ঘদিন রুমা ও থানচি উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞায় আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছেন তারা। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের টানা ছুটিতে বান্দরবানের নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, চিম্বুক পাহাড় ও নীলগিরি সহ প্রায় প্রতিটি পর্যটন কেন্দ্রে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেঘ, পাহাড় আর সবুজের মিশেলে অপার সৌন্দর্য উপভোগ করেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। বান্দরবান আসছি আসলে ভাই অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম। নীলগিরি গেলাম, নীলাচল আসলাম, অনেক ভালো লাগতেছে সবাই মিলে। এদিকে পর্যটকের সমাগম বেশি হওয়ায় জেলার হোটেল, মোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট, দোকানপাট ও পর্যটন সংশ্লিষ্ট যানবাহন মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা আর্থিকভাবে বেশ লাভবান হন। ঈদের ছুটির প্রতিটি দিনে সেসব খাত থেকে প্রায় 1 কোটি টাকা করে আয় হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এতে দীর্ঘদিন জেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞায় ক্ষতি বেশ কিছুটা কাটিয়ে ওঠায় সন্তুষ্ট তারা। গতকাল পর্যন্ত আমাদের মোটামুটি আশানুরূপ পর্যটক ছিল। বহুদিন পর বান্দরবানের মধ্যে উৎসব মুখর পরিবেশ হয়েছে। টানা ছুটিতে দীর্ঘদিন আমরা অনেক ভালো পর্যটক পেয়েছি। পর্যটকদেরকে সেবা দিতে পেরে আমরাও নিজে আনন্দিত এবং গর্বিত। জেলায় পর্যটন শিল্প বাঁচাতে ভ্রমণে নিষেধাজ্ঞা না দিয়ে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে পর্যটন ব্যবসায়ী সমন্বয় পরিষদ। বান্দরবানে গত 5 দিনে আমাদের পৌর এলাকার মধ্যে আমাদের ধারণ ক্ষমতা 4000 হতে 4500। এর মধ্যে বান্দরবানে কিন্তু এর সাথে বেশি পর্যটক এসেছেন। দীর্ঘমেয়াদী যদি পর্যটন খাত খোলা থাকে, বিভিন্ন স্পট যদি খোলা থাকে, তাহলে আমরা প্রত্যাশা করতেছি আমাদের বিনিয়োগকারীরা বান্দরবানে আরো হোটেল, রিসোর্ট গড়ে তুলবে এবং বান্দরবান ইকো ট্যুরিজমের দিকে সবাই জুটতেছে, এটা একটু ব্যাপক প্রসার ঘটবে। বান্দরবানে সন্ত্রাস বিরোধী যৌথ অভিযানের কারণে 2022 সাল থেকে কয়েক দফায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল রুমা ও থানচিতে, যার প্রভাব পড়ে পুরো জেলার পর্যটন কেন্দ্রেই। পরে 6 জুন সেসব উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 59 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4083-তে। বেচা কেনা হয়েছে 417 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 315টির, কমেছে 36টির আর অপরিবর্তিত আছে 46টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স গত 2 কার্যদিবসের মতো আজও ইতিবাচক ধারায় শেষ হয়েছে। সেই সাথে এই 3 কার্যদিবসে মার্কেট বেড়েছে প্রায় 2.5%। আজ দিনের পুরোটা সময় জুড়েই মার্কেটে বায়ারদের ডমিনেন্স লক্ষ্য করা গেছে। সেই সাথে ইন্ডেক্স আজ গত কার্যদিবসের তুলনায় 1.3% বৃদ্ধি পেয়েছে। আজ 315টি কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে দর হ্রাস পেয়েছে মাত্র 36টি কোম্পানির শেয়ারে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 58.7% বৃদ্ধি পেয়েছে, যা গত 1 মাসের মধ্যে সর্বোচ্চ। আজ টার্নওভারের দিক থেকে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর শীর্ষে ছিল, এরপরেই ছিল ব্যাংকিং সেক্টর অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সেক্টর। লাভেলও আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ 10% দর বৃদ্ধি পেয়েছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে শ্যামপুর সুগার মিলস। যুগ যুগ ধরে মাছ ধরার উপকরণ পলো তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে ফরিদপুরের বোকাইল গ্রামের মানুষ। গ্রামের প্রায় 1/2 শতাধিক পরিবার এ পেশার সঙ্গে যুক্ত। জাহিদুর রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃদ্ধ, যুবক ও কিশোর কিশোরীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে পলো। 3 প্রজন্ম ধরে মাছ ধরার এই উপকরণ পলো বানিয়ে জীবিকা নির্বাহ করছেন ফরিদপুরের বোকাইল গ্রামের মানুষ। তাই তো গ্রামের নামই হয়েছে পলোডাঙ্গি। প্রায় 60 বছর আগে পলো তৈরি শুরু হয় এ গ্রামে।
50টি পরিবার এ পেশার সাথে যুক্ত। একসময় পূর্বপুরুষরা নিজেদের চাহিদা মেটাতে পলো তৈরি করলেও এখন তা জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। পলোর যে পরিমাণে খরচ সেই হিসেবে আর কি পলোর দামটা কম। আস্তে আস্তে আর কি সব কমে যাইতেছে, সবকিছুর দাম বেশি, এই কারণে অনেকেই বানতো কিন্তু এখন পড়ে যাইতেছে সব। এই মাল আমার গ্রামে কিনি এবং কিনে যে বিভিন্ন হাটে নিয়ে বেশি। ফরিদপুরের বিভিন্ন স্থান থেকে বাঁশ সংগ্রহ করে পরিবারের নারী পুরুষ সবাই মিলে তৈরি করেন পলো। তবে বর্তমানে পলো তৈরির খরচ বাড়লেও সেই অনুপাতে দাম বাড়াতে পারছেন না তারা, চাহিদাও কমছে। এতে হুমকির মুখে শিল্পটি। বাঁশের দাম বেশি, গুণের দাম বেশি, প্লাস্টিক আগে তো ব্যাট দিয়ে হারতাম, এখন ব্যাট পাওয়া যায় না, ব্যাটের পরিবর্তে প্লাস্টিক, তাও মনে করি 600 টাকা কেজি, ওটা তো পড়তে হয় না। যদি সরকার থেকে কিছু অনুদান দেয় আমাদের, তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয় আর কি। এ কুটির শিল্পকে বাঁচাতে ঋণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিসিক। পলো শিল্পটা আসলে আমাদের মানে ঐতিহ্যকে ধরে রাখছে, যেটা এখন প্রায় বিলুপ্তির পথে। তো আমরা চাচ্ছি শিল্পটা যাতে আরও সম্প্রসারণ হয়, এটা যাতে বাংলার ঐতিহ্য হিসাবে থেকে যায়, এটা যাতে না হারিয়ে যায়। সেজন্য আমরা বিসিক জেলা কার্যালয় ফরিদপুর থেকে ঋণ সহায়তা প্রদান করছি। সরকারি সহযোগিতায় পারে হারিয়ে যেতে বসা এ শিল্পকে বাঁচাতে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।